ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা ওয়েভস অ্যান্ড অসিলেশনের সেকেন্ড চ্যাপ্টার ভাইব্রেশন বা কম্পন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়ে আমরা বেসিক্যালি কী পড়ব? ফ্রি ভাইব্রেশন, ড্যাম্পড ভাইব্রেশন, ফোর্স ভাইব্রেশন, রেজোনেন্স, এগুলো হবে আমাদের আলোচ্য বিষয়। তো আজকে আমরা ফ্রি ভাইব্রেশন এবং ড্যাম্পড ভাইব্রেশনের বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা আগের লেকচারেও মানে সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টারেও দেখেছিলাম যে হোয়াট ইজ ভাইব্রেশন বা কম্পন বলতে আমরা কি বুঝি। কি কম্পন? কম্পন হচ্ছে কাঁপা। কার রেসপেক্টে? ধরো একটা মিন পজিশন রয়েছে, তার রেসপেক্টে কোনো একটা কণা কাঁপছে, মানে এইভাবে উপরে নিচে আন্দোলন করছে, ঠিক আছে? এটা একটা ভাইব্রেশন। তাহলে ভাইব্রেশন কি? ভাইব্রেশন হচ্ছে এক ধরনের পিরিয়ডিক মোশন, অর্থাৎ সে তার মোশনকে বারবার একটা সময়ের অন্তরালে রিপিট করছে এবং টু অ্যান্ড মোশন করছে, টু অ্যান্ড ফ্রো মোশন করছে, এটাকে আমরা বলি টু অ্যান্ড ফ্রো মোশন। আর উপর নিচে যেটাকে আমরা বলছি আপ ডাউন মোশন। তাহলে এটা কি আমরা বলছি? ভাইব্রেশন। তো ভাইব্রেশন আর অসিলেশনের মধ্যে একটা পার্থক্য আছে। ভাইব্রেশনের ক্ষেত্রে কি হয়? ফ্রিকোয়েন্সি হয় হাই, আর অসিলেশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হয় লো। মানে কি? অসিলেশন ধীরে ধীরে হবে, ফ্রিকোয়েন্সি লো মানে কি? খুব আস্তে আস্তে দুলবে, আর ভাইব্রেশন খুব জোরে জোরে দুলবে। যেমন একটা গিটারের স্ট্রিং দুদিকে বাঁধা থাকে, এটাকে যদি হাতে করে প্লাক করো তাহলে স্ট্রিংটা কী হবে? এই উপর নিচে ভাইব্রেট করতে থাকবে এবং খুব দ্রুত। এটাকে আমরা বলবো ভাইব্রেশন, এবং এটা একটা পিরিয়ডিক মোশন। তো এই স্ট্রিংয়ের উপর থাকা প্রত্যেকটা পার্টিকেল কিন্তু এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন করবে, প্রত্যেকটা পার্টিকেল। অপরদিকে অসিলেশন যদি আমরা দেখি, যেমন একটা দোলককে দুলিয়ে ছেড়ে দিলে আস্তে 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 দুলতে থাকবে, এটা হচ্ছে অসিলেশন। মানে দুটোর মধ্যে একটা সূক্ষ্ম ডিফারেন্স রয়েছে, সেটা ফ্রিকোয়েন্সির, ঠিক? তাহলে ভাইব্রেশনকে ইন শর্ট কি আমরা বলতে পারি? এটা এক ধরনের পিরিয়ডিক মোশন, টু অ্যান্ড ফ্রো মোশন অ্যাবাউট মিন পজিশন। সাম্য অবস্থার রেসপেক্টে কী করছে? একই পথ দিয়ে যাতায়াত করছে বা আপ ডাউন মোশন করছে, এবং সেই মোশনটা একটা টাইমের ইন্টারভ্যালে রিপিট করছে। তাই ভাইব্রেশন এক ধরনের কিন্তু সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? এবার আমরা দেখব, আগের লেকচারে আমরা জানি যে সিম্পল হারমোনিক মোশনের আমরা একটা ইকুয়েশন বার করেছিলাম, ডিসপ্লেসমেন্ট এক্স ইজ ইকাল টু কী পেয়েছিলাম? এ সাইন ওমেগা টি প্লাস ফাই। ধরো এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। তো এই ইকুয়েশনের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড এ, আর একটা হচ্ছে ফেজ ওমেগা টি প্লাস ফাই। তো এই অ্যামপ্লিটিউড দেখো কনস্ট্যান্ট, এখানে টাইমের কোনো ফাংশন নেই, কিন্তু এই যে ফেজ, এর মধ্যে এই যে টাইম ফাংশনটা রয়েছে, তাই এটা কিন্তু ভ্যারিয়েবল। ফেজ কিন্তু ভ্যারিয়েবল, অর্থাৎ ফেজ এখানে চেঞ্জ হয়। তো এই ধরনের ভাইব্রেশন আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি, যেটা হচ্ছে যেগুলোকে আমরা বলি বেসিক্যালি ফ্রি ভাইব্রেশন। এই অধ্যায়ে আমরা যখন ড্যাম্পড ভাইব্রেশন পড়ব তখন দেখব এই যে অ্যামপ্লিটিউড পার্টটা রয়েছে এটাও কনস্ট্যান্ট থাকবে না, এটাও কিন্তু ভ্যারি করবে এবং ফেজ পার্টও ভ্যারি করবে। তো প্রথমত আমরা ভাইব্রেশনকে গতির মোশন অনুযায়ী তিনটে ভাগে ভাগ করছি। কী রকম মোশন করছে প্রকৃতি? তিন ধরনের ভাইব্রেশন আমরা পাই, ট্রান্সভার্স বা তির্যক, লঙ্গিটিউডনাল বা অনুদৈর্ঘ্য, টরশনাল বা ব্যাবর্ত কম্পন। দেখো খুব একটা এক্সাম্পলের মাধ্যমে দিচ্ছি। গিটারের স্ট্রিং মনে করো, গিটারের একটা স্ট্রিং দুদিকে এরকম বাঁধা আছে, ঠিক? তুমি হাতে করে মাঝখানে প্লাক করলে, তাহলে এই স্ট্রিংয়ের উপর থাকা প্রত্যেকটা পয়েন্ট কি করবে? উপর নিচে আপ ডাউন মোশন বা এসএইচএম শো করবে প্রত্যেকটা পয়েন্ট। তাহলে এখানে ট্রান্সভার্স ভাইব্রেশনের মূল বিষয়টা যেটা হচ্ছে, এই যে স্ট্রিংয়ের লেন্থ ধরো এক্স এক্সিস বরাবর রয়েছে, কিন্তু ওর উপরে থাকা প্রত্যেকটা পার্টিকেল দেখো ওয়াই ডাইরেকশন বরাবর বা ওয়াইজেড প্লেনে কী করছে? অসিলেট করছে। তাহলে দৈর্ঘ্যের সাথে সমকোণে যদি পার্টিকেল অসিলেট করে তখন সেই ধরনের মোশন বা ভাইব্রেশনকে আমরা বলবো ট্রান্সভার্স ভাইব্রেশন। তাহলে কম্পনশীল বস্তুকণাগুলি যদি দৈর্ঘ্যের সাথে সমকোণে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ভাইব্রেট করে তখন সেটা হচ্ছে তির্যক কম্পন বা অনুপ্রস্থ কম্পন, মানে দৈর্ঘ্যের প্রস্থ বরাবর ভাইব্রেশন হচ্ছে। নেক্সট টাইপ হচ্ছে লঙ্গিটিউডনাল, মানে অ্যালং দ্য লেন্থ, তাই না? এবার ভাইব্রেশন হবে অ্যালং দ্য লেন্থ। একটা স্প্রিং মাস সিস্টেম আমি কনসিডার করছি, এই হচ্ছে একটা দৃঢ় আলম্ব এবং অনুভূমিক একটা স্প্রিংকে মাসের সাথে আমি
কানেক্ট করে দিয়েছি এম মাস আর যা স্প্রিং কনস্ট্যান্টকে মাসটা একটা ফ্রিকশনলেস মানে কোনো রকম ঘর্ষণ নেই সেই রকম একটা সারফেসের উপর রাখা আছে। তো একে যদি এইভাবে টেনে ছেড়ে দিই তাহলে এই মিন পজিশনের রেসপেক্টে কী করবে, টু অ্যান্ড ফ্রো মোশন। এটা একটা ভাইব্রেশনের এক্সাম্পল। তো এখানে দেখা যাচ্ছে এর যে লেন্থ সেই লেন্থ বরাবরই কিন্তু বস্তুটা কী হচ্ছে, ভাইব্রেট করছে। তো তাই জন্য অর্থাৎ এখানে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, পার্টিকেল যেদিকে ভাইব্রেট করছে সেই দিকেই হচ্ছে তার লেন্থ, তাই এটা একটা লঙ্গিটিউডনাল ভাইব্রেশনের এক্সাম্পল। ঠিক। টরশনাল ভাইব্রেশন কি? টরশনাল পেন্ডুলাম আমরা পড়েছিলাম যে একটা দৃঢ় আলম্ব থেকে যদি একটা তারকে ঝুলিয়ে দিয়ে তার মুক্ত প্রান্তে একটা সিলিন্ডার বা একটা ব্লককে ঝুলিয়ে দিয়ে যদি আমি এর মধ্যে একটা মোচড় বা টুইস্ট সৃষ্টি করি, ঘুরিয়ে দিই এইভাবে, তাহলে তারের মধ্যে একটা টুইস্ট সৃষ্টি হবে। সিলিন্ডারটাকে জাস্ট ঘুরিয়ে দিচ্ছি, তাহলে এইভাবে দুলতে থাকবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে দুলতে থাকবে। অর্থাৎ এই যে তার একটা অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরতে থাকবে। এই ধরনের ভাইব্রেশন হচ্ছে টরশনাল ভাইব্রেশন। আচ্ছা, ট্রান্সভার্স ভাইব্রেশনের আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে সরল দোলক, সিম্পল পেন্ডুলাম এইভাবে দুলছে, মনে করো এক্সট্রিম পজিশনে রয়েছে ববটা বা পিণ্ডটা, এই হচ্ছে তার পাথ দোলার। বোঝা গেছে? এবার দেখো তার লেন্থ কোন বরাবর রয়েছে, এই বরাবর, কিন্তু সে দুলছে এই বরাবর, তাহলে এখানেও অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। অর্থাৎ সিম্পল পেন্ডুলাম হচ্ছে ট্রান্সভার্স ভাইব্রেশনের একটা এক্সাম্পল। বোঝা গেছে? এবার আমরা সংজ্ঞাগুলো একটু দেখে নিই। অনুপ্রস্থ বা তির্যক কম্পন, ভাইব্রেশন অফ পার্টিকেল অ্যালং দ্য পারপেন্ডিকুলার ডাইরেকশন অফ ইটস লেন্থ, অর্থাৎ তার দৈর্ঘ্যের সাথে সমকোণে বস্তু কণাগুলির যদি কম্পন হয় সেটাকে আমরা বলবো ট্রান্সভার্স ভাইব্রেশন। দুটো এক্সাম্পল দিলাম, গিটারের স্ট্রিং এবং সিম্পল পেন্ডুলাম। নেক্সট হচ্ছে লঙ্গিটিউডনাল ভাইব্রেশন অ্যালং দ্য লেন্থ, যে কম্পনে বস্তুর কণাগুলি দৈর্ঘ্য বরাবর অক্ষের সমান্তরাল মানে প্যারালাল, থিটা যখন 0 ডিগ্রি সেই দিকে কম্পিত হয় তখন সেটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য কম্পন। আরেকটা এক্সাম্পল এখানে দিতে পারি, আমরা জানি যে সুরশলাকা, যার ইংরাজি হচ্ছে টিউনিং ফর্ক, কীরকম দেখতে, ইউ আকৃতির, নিচে একটা ডান্ডি এরকম থাকে, তাই না, হাতল, যেটাকে আমরা বলি হাতল। তো এই টিউনিং ফর্ককে যদি আমরা কোনো একটা হাতুড়ি দিয়ে হালকা করে আঘাত করি তাহলে দেখা যাবে এর বাহুগুলো এইভাবে কি করছে, আন্দোলন করছে, এবং তার হাতলটা উপর নিচে আন্দোলিত হচ্ছে। তাহলে হাতলের লেন্থ হচ্ছে, এটা হচ্ছে তার লেন্থের ডাইরেকশন, এবং আন্দোলনটা হবে ওই লেন্থ বরাবর, তাই এটা একটা লঙ্গিটিউডনাল ভাইব্রেশনের এক্সাম্পল। বোঝা গেছে? অ্যালং দ্য লেন্থ হাতলটা। নেক্সট, ট্রান্সভার্স প্লাস লঙ্গিটিউডনাল ভাইব্রেশন একটা সিঙ্গেল সিস্টেমে যদি বলে দেখাও, কিভাবে দেখাবে? এই যে বলছিলাম এখানে যখনই আঘাত করা হবে এটা এইভাবে দুটো বাহু ভাইব্রেট করবে। দেখো লেন্থ হচ্ছে এই বরাবর বাহু দুটির, কিন্তু ভাইব্রেট করছে অ্যালং এক্স অ্যাক্সিস, মনে করো, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই দিকেও তাই 90 ডিগ্রি। তাহলে এটা একটা কিসের এক্সাম্পল? ট্রান্সভার্স ভাইব্রেশন বা তির্যক কম্পনের। কিন্তু হাতলের ক্ষেত্রে ভাইব্রেশন হবে উপর নিচে বা ওয়াই অ্যাক্সিস বরাবর, এবং সেটাই হচ্ছে হাতলের লেন্থ সেই ডাইরেকশানেই। তাহলে এটা একটা লঙ্গিটিউডনাল ভাইব্রেশনের এক্সাম্পল, মানে একই সিস্টেমে দুটো কাজ হচ্ছে, দুটো ভাইব্রেশন শো করছে। টরশনাল ভাইব্রেশন যেটা বললাম, যখন কোনো বস্তু তার নিজের অক্ষের চারিদিকে সামনে পিছনে মোচড় খেতে খেতে কৌণিকভাবে কম্পিত হয় তখন সেটা হচ্ছে টরশনাল কম্পন বা ব্যবর্ত কম্পন বলা হয়। ঠিক। তিনটের মধ্যে যদি একটা বেসিক ডিফারেন্স আমরা দেখি, প্রথম মনে করো তির্যক কম্পন ট্রান্সভার্স, এখানে এই যে কণাগুলো রয়েছে সেই কণাগুলো আর লেন্থ এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কি, কণাগুলির ভাইব্রেশন SHM যেটা করছে আর লেন্থ, তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। লঙ্গিটিউডনালের ক্ষেত্রে যেদিকে লেন্থ সেই দিক বরাবর ভাইব্রেশন হচ্ছে, সেখানে অ্যাঙ্গেল থিটা হচ্ছে 0 ডিগ্রি। টরশনাল ক্ষেত্রেও কিন্তু এই যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের সাথে বস্তু যে মোচড় খাচ্ছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। তো ট্রান্সভার্স ভাইব্রেশন যদি এক্স অ্যাক্সিস বরাবর লেন্থ হয় তাহলে YZ প্লেনে সে ভাইব্রেট করতে পারে, তাই এটা একটা 3 ডাইমেনশনাল ভাইব্রেশন, তিনটে অ্যাক্সিস প্রয়োজন। লঙ্গিটিউডনাল দেখো
যদি এক্স অক্ষ বরাবরই বস্তুটাকে দৈর্ঘ্য বরাবর রাখা থাকে, সেই দিকেই যদি ভাইব্রেট হয়, তাহলে এটা একটা ওয়ান ডাইমেনশন মোশন, একটাই এক্স অ্যাক্সিস লাগছে। টর্সিওনালের ক্ষেত্রেও এটা হবে 3 ডাইমেনশন মোশন, কারণ লেন্থ একটা আর মোচড় খাচ্ছে একটা প্লেনে, আলাদা প্লেনে, তাই এটাও একটা ত্রিমাত্রিক ছবি। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা ক্লাসিফাই করব মেন যে চ্যাপ্টারের আমাদের বিষয়বস্তু, অ্যাম্প্লিটিউড বা অ্যাম্প্লিটিউড হচ্ছে বিস্তারের রেসপেক্টে। তো প্রথমে আমরা নিচ্ছি যে ন্যাচারাল ভাইব্রেশন বা ফ্রি ভাইব্রেশন, সেকেন্ড টাইপ হচ্ছে ড্যাম্পড। তো ন্যাচারাল মানেই হচ্ছে পুরো সম্পূর্ণ ন্যাচারাল। মানে কি? এক্সাম্পল দিই, মনে করো একটা বায়ুশূন্য স্থান, একদম বায়ু নিরুদ্ধ, সেখানে একটা সরল দোলক দুলছে, কোনো রকম এয়ার নেই তার মধ্যে, ফলে এয়ারের জন্য যে বাধা সেটাও নেই, এবং উপরে যে পয়েন্ট অফ সাসপেনশন যেখান থেকে ঝোলানো হয়েছে সেখানেও মনে করো কোনো রকম সে বাধার সম্মুখীন হচ্ছে না, মানে ঘর্ষণ নেই, ফ্রিকশন নেই, তাহলে ফ্রিকশনলেস, এবং এখানে এয়ারের যে ভিসকোসিটি সান্দ্রতা সেটাও নেই, তখন এ যখন দুলতে থাকবে সেই দোলনটাই হবে তার ফ্রি ভাইব্রেশন। এক্সাম্পল একটা, মানে শুধুমাত্র বস্তুর উপর এফ রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করবে, আর এক্সটার্নাল বাইরে থেকে কোনো রকম ফোর্স অ্যাক্ট করবে না, সেই ধরনের ভাইব্রেশন হচ্ছে ফ্রি ভাইব্রেশন। এর ক্ষেত্রে সবসময় অ্যাম্প্লিটিউড কনস্ট্যান্ট থাকবে, ঠিক ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে, অ্যাম্প্লিটিউড কনস্ট্যান্ট থাকলে টোটাল এনার্জিও কনস্ট্যান্ট থাকবে এই ধরনের ফ্রি ভাইব্রেশনের ক্ষেত্রে, কারণ টোটাল এনার্জি অ্যাম্প্লিটিউডের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়। বোঝা গেছে? কিন্তু এগুলো হচ্ছে কি আইডিয়াল কন্ডিশন, আমাদের কল্পনা করে নিচ্ছি। 2 নম্বর, বাস্তবে যতগুলোই ভাইব্রেশন হয় সবই কিন্তু ড্যাম্পড ভাইব্রেশন হয়। এখানে এবার তুমি বাতাসে, মানে আমরা সিম্পল সরল দোলককে যদি দোলাই, তাহলে কি কি কেস হয়? এই জায়গায় যে পয়েন্ট থেকে ঝোলানো হয়েছে, পয়েন্ট অফ সাসপেনশন, সেই জায়গায় কি কাজ করছে? একটা ফ্রিকশন। এই যে দড়িটা, মানে যে দড়ির সাথে ঝুলছে আর উপরে যে আলম্ব বিন্দু, সে তার মধ্যে একটা ঘষা তো খাবে, ফ্রিকশন এখানে কাজ করবে। আর এটা বাতাসে যেহেতু দুলছে, বাতাস আছে, তাই এখানে এয়ার ড্র্যাগ বা বলতে পারি আমরা এয়ারের যে ভিসকোসিটি সেটা এখানে অ্যাক্ট হবে, সান্দ্রতা। ঠিক? তাহলে এইগুলো কি বাধাজনিত বল, সে যে ন্যাচারাল ভাইব্রেশন করতো তার পথে সেগুলো বাধা এসে দাঁড়াচ্ছে। তাহলে এই ড্যাম্পড ভাইব্রেশনের ক্ষেত্রে দেখা যাবে রেস্টোরিং ফোর্স তো আছেই, তার সাথে বাধাজনিত কিছু বল থাকবে, যেটাকে আমরা বাধাজনিত বলের ইংরাজি হচ্ছে তোমার ডিসিপেটিভ ফোর্সও বলা হয়, মানে এনার্জি ডিসিপেশন হয় বলে, তাই না? আর রেজিস্টিভ ফোর্সও বলা হয়, রেজিস্ট করছে তার মোশনকে, রেজিস্টিভ ফোর্স। তাহলে এখানে দুটো ফোর্স অ্যাক্ট করছে। এই রেজিস্টিভ ফোর্স হচ্ছে এখানে এক্সটার্নাল ফোর্স। ক্লিয়ার? এবার আমরা ডিটেল স্টাডি করব। প্রথমে আমরা আসছি ন্যাচারাল ভাইব্রেশন বা ফ্রি ভাইব্রেশনে। এবং দেখো আরেকটা জিনিস বলার আছে যে ন্যাচারাল ভাইব্রেশনের যে ফ্রিকোয়েন্সি এন, সেটা কিন্তু বস্তুটার নিজস্ব প্রপার্টি, অর্থাৎ সেটা বস্তুটার লেন্থ হতে পারে, ব্রেথ হতে পারে, তার ডেনসিটি, এইগুলোর উপর ডিপেন্ড করবে। একটা মেটেরিয়াল দিয়ে তৈরি, সেই মেটেরিয়ালের ইলাস্টিসিটি রয়েছে, তাই না? এই সমস্ত বিষয়ের উপর তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কিন্তু ডিপেন্ড করবে। ঠিক আছে, নেক্সট সংজ্ঞাটা দেখে নাও ফ্রি ভাইব্রেশনে। বলছে কোনো কম্পনশীল বস্তুর উপর প্রত্যানয়ক বল ছাড়া অন্য কোনো প্রকার বাহ্যিক বল ক্রিয়া না করলে বা যদি ক্রিয়া করেও তার প্রভাব নগণ্য হলে বস্তুটি তার নিজস্ব কম্পাঙ্কে কম্পিত হয় এবং কম্পনের বিস্তার কনস্ট্যান্ট থাকে, অ্যাম্প্লিটিউড কনস্ট্যান্ট। এই ধরনের কম্পনকে আমরা বলবো ন্যাচারাল ভাইব্রেশন। বোঝাতে পেরেছি? তাহলে ন্যাচারাল ভাইব্রেশনের মেন ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাম্প্লিটিউড অলওয়েজ কী থাকবে? কনস্ট্যান্ট থাকবে, ওমেগা কনস্ট্যান্ট থাকবে, টাইম পিরিয়ড কনস্ট্যান্ট থাকবে। ঠিক? এবং এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এন, সেটা বস্তুটার নিজস্ব প্রপার্টি, যেটা তার ডেনসিটি, ইলাস্টিসিটি, লেন্থ, ব্রেথ, মাস, এই সমস্ত, এবং বস্তুটা দেখতে কেমন, শেপ, এই বিষয়গুলোর উপর সেটা নির্ভর করবে। তো যদি আমি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ধরো সরল দোলককে দুলিয়ে দিয়েছি, তো
সরল দোলকের এটা হচ্ছে কার্যকর লেন্থ এল। তো তার টাইম পিরিয়ড আমরা জানি 2π√L/g। তো এখান থেকে ফ্রিকোয়েন্সি বার করলে উল্টে দাও, 1/t করে দাও, জাস্ট 1/2π√G/L। তাহলে এইটাই হচ্ছে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা n0 লিখতে পারি। এটা কার ক্ষেত্রে বললাম? সরল দোলক, সিম্পল পেন্ডুলাম। কিন্তু তাহলে এখানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কিসের উপর ডিপেন্ড করছে? দেখো 2π কনস্ট্যান্ট, জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কনস্ট্যান্ট, তাহলে এল জাস্ট এফেক্টিভ লেন্থের রুটের ইনভার্স প্রপোর্শনাল হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তাহলে এটা একটা লেন্থের উপর ডিপেন্ড করছে। যদি আমি ওই স্প্রিং মাস সিস্টেম নিই সেক্ষেত্রেও তাই। স্প্রিং মাস সিস্টেমের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি ডাইরেক্ট যদি লিখি n0 1/2π√k/m হবে। এটা স্প্রিং মাস সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। যখন দেখো এখানে 2π কনস্ট্যান্ট, কে হচ্ছে স্প্রিংয়ের নিজস্ব প্রপার্টি এবং এম হচ্ছে স্প্রিংয়ের নিচে যে মাস ঝোলানো আছে সেটা, তাহলে এর ওপর ডিপেন্ড করছে মাস যেটা ঝোলানো আছে। তাহলে এইটাই হচ্ছে ন্যাচারাল ভাইব্রেশন, এবং এই ন্যাচারাল ভাইব্রেশনের অ্যামপ্লিটিউড কী থাকে? কনস্ট্যান্ট থাকে। যদি আমরা এর ডিফারেন্সিয়াল ইকুয়েশান বার করতে চাই, আমরা আগের চ্যাপ্টারে যা বার করেছি সেগুলো ন্যাচারাল ভাইব্রেশনই আমরা করেছি। তো এক্ষেত্রে তাহলে বস্তুর উপর একটাই বল কাজ করছে, সেটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, এবং সেটা -kx ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল এবং অপোজিট ডাইরেকশানে। তো এটাকে আমরা লিখতে পারি m d2x dt2, এদিকে যদি ডান দিকে নিয়ে আসি প্লাস kx সমান 0, m দিয়ে যদি ভাগ করি d2x dt2 প্লাস k/mকে আমরা লিখছি ω²x = 0। এই ওমেগাটাই হচ্ছে ন্যাচারাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এর ভ্যালু কত? √k/m, এবং ন্যাচারাল বলে এটাকে আমরা নট লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশান। এর সলিউশন আমরা করেছিলাম আগের লেকচারে, এবং x পেয়েছিলাম a sin ωt প্লাস ফাই, যেখানে ফাই হচ্ছে ইপক বা ইনিশিয়াল ফেজ। আর বস্তু যখন মিন পজিশন থেকে যদি যাত্রা শুরু করে সেক্ষেত্রে x = পেয়েছিলাম a sin ωt। এটাকে গ্রাফে যদি প্লট করো সাইনের কার্ভ পাবে, যেখানে a হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস a হচ্ছে মিনিমাম ভ্যালু। ঠিক, এগুলো সবই হচ্ছে ফ্রি ভাইব্রেশন বা ন্যাচারাল ভাইব্রেশন। গ্রাফটা দেখো, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, সাইনের কার্ভ হবে এবং মূল বিন্দু থেকে সে যাত্রা শুরু করছে, মানে অরিজিন থেকে যাত্রা শুরু করছে, প্লাস এ হলো ম্যাক্সিমাম, আবার অরিজিনে এলো, আবার মাইনাস এর দিকে গেল, এইভাবে হচ্ছে গ্রাফ। এবং প্রতি ক্ষেত্রেই দেখো অ্যামপ্লিটিউড কিন্তু কনস্ট্যান্ট, এদিকে প্লাসে এদিকে মাইনাসে। তাহলে এটা একটা কি? ফ্রি ভাইব্রেশন বা ন্যাচারাল ভাইব্রেশনের গ্রাফ, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। এবার আমরা আসবো ড্যাম্পড অসিলেটরি মোশন, যেটা আমাদের নতুন। তার আগে দেখো ফ্রি ভাইব্রেশনের 10টা বৈশিষ্ট্য আমি লিখে রেখেছি, একটু দেখে নাও। এগুলো আমরা অলরেডি জানি। বলছে যে বস্তুটার উপর শুধুমাত্র পিরিয়ডিক ফোর্স অ্যাক্ট করছে, রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করছে, কোনো রকম এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স অ্যাক্ট করছে না, নো এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স। 2, ভাইব্রেশন স্টার্টস ডিউ টু অ্যান ইনিশিয়াল ডিস্টারবেন্স, অর্থাৎ বস্তুটাকে আমরা প্রথমেই যদি ডিস্টার্ব করে দিই তখনই থেকেই ভাইব্রেশন শুরু হয়ে যাবে এবং সেটা অনন্তকাল চলতে থাকবে যেহেতু কোনো বাধা নেই। নাম্বার 3, সিস্টেম ভাইব্রেটস অ্যাজ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, তার স্বাভাবিক কম্পাঙ্কে কম্পিত হতে থাকবে এবং স্প্রিং মাস সিস্টেমের এই ফ্রিকোয়েন্সির ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে। 4 নম্বর পয়েন্ট, আমরা জানি পুরো মোশন জুড়ে টাইম পিরিয়ড কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। আর কি কনস্ট্যান্ট থাকে? অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট থাকে। আর কি কনস্ট্যান্ট থাকে? টাইম পিরিয়ড কনস্ট্যান্ট থাকলে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে। নাম্বার 10 দেখো, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে। ঠিক। 6 নাম্বার, অ্যামপ্লিটিউড যদি কনস্ট্যান্ট থাকে তাহলে অবশ্যই টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? মোশন হবে কি? সিম্পল হারমোনিক, যেটা ফোর্স সমান -kx, এফ আর এক্সের গ্রাফ টানলে নেগেটিভ স্লোপযুক্ত একটা স্ট্রেট লাইন আমরা পাবো। আর কি? রেস্টোরিং ফোর্স অ্যালন মেনটেন্স দ্য ভাইব্রেশন, তাহলে এখানে একমাত্র বল যেটা এই ভাইব্রেশনটাকে মেনটেন করে চলেছে সেটাই হচ্ছে আমার প্রত্যানয়ক বল বা রেস্টোরিং ফোর্স, যেটা টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করে। দ্য ভাইব্রেশন কন্টিনিউজ ইনডেফিনাইটলি ইন অ্যান আইডিয়াল সিস্টেম উইথ নো ড্যাম্পিং, যেহেতু এখানে কোনো বাধাজনিত বল নেই, এই ভাইব্রেশন অনন্তকাল, ইনডেফিনাইটলি অনন্তকাল চলতে থাকবে। উপরের যে ছবিটা দেখানো হয়েছে দেখো, এটা হচ্ছে কোনো রকম ড্যাম্পিং নেই, কিন্তু ড্যাম্পিং থাকলে
অ্যাম্প্লিটিউড ক্রমশ গ্র্যাজুয়ালি কমতে থাকে, যেটা আমরা পরেই দেখছি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, সিম্পল পেন্ডুলাম, স্প্রিং মাস সিস্টেম, টিউনিং ফর্ক এবং গিটার। এবার মেন আমরা আসছি ড্যাম্পিং বা ড্যাম্পড ভাইব্রেশন। এবার কি হবে, বস্তুটার উপর রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করবে প্লাস বাধাজনিত বল অ্যাক্ট করবে। তাহলে বস্তুর উপর এখন দুটো ফোর্স রয়েছে, এবং ড্যাম্পিং যদি খুব কম হয়, যে বাধাজনিত বল, যেটাকে আমি বলছি এফ আর, আর ফর রেস্টোরিংও বোঝায়, তো বাধাজনিত বলকে আমরা বলছি ডি। ডিসিপেটিভ ফোর্সও বলা হয়, কারণ এনার্জি লস করে এইবার। তাহলে এফ ডি বললাম, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হয় ভেলোসিটি এবং তার অপোজিট ডাইরেকশানে কাজ করে। তাহলে বেগ যত বেশি হবে, বাধাজনিত বল তত বেশি হবে এবং ভেলোসিটির সাথে তার ডাইরেকশান অপোজিট। আর রেস্টোরিং ফোর্স এর মধ্যে তো কাজ করছেই, যেটা ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল। ঠিক, এটাই হচ্ছে ড্যাম্পড ভাইব্রেশন। এবার তুমি ইকুয়েশনটাকে যদি সাজাও, তাহলে এম d2x dt2 সমান কি, মাইনাস, দেখো এটাকে যদি আমি ভাঙি তাহলে এফ ডি পাবো, একটা কনস্ট্যান্ট তো আসবে, তাহলে মাইনাস বি ইন্টু ভি। এই বিটাকে বলা হচ্ছে কি, ড্যাম্পিং কোএফিশিয়েন্ট। ড্যাম্পিং কোএফিশিয়েন্ট এটা আমাদের কি বোঝাবে, বি এর ভ্যালু যত বেশি হবে তত ড্যাম্পিং ফোর্স অ্যাক্ট করছে, এটা আমরা বুঝে নেব। ঠিক, তাহলে এম ডি টু এক্স ডিটি টু সমান পাচ্ছি মাইনাস বি ইন্টু ভি। ভিকে আমরা লিখতে পারি ডিএক্স ডিটি, ডিফারেন্সিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট। আর একটা ফোর্স কাজ করছে এটা, তাহলে এফ আর সমান আমরা পাচ্ছি মাইনাস কে এক্স, যেটা আগেরটাতেও পেয়েছি, তাহলে সমান মাইনাস কে এক্স। তাহলে এই বলগুলো, দুটো বল কাজ করছে। তাহলে সব যদি আমি একদিকে নিয়ে আসি, তাহলে কি পাচ্ছি, এম ডি টু এক্স ডিটি টু, এমটাকেও আমি ভাগ করে দিচ্ছি উভয় পক্ষে, প্লাস বি বাই এম ডিএক্স ডিটি প্লাস কে বাই এম ইন্টু এক্স, এটা সমান কি 0। এটাই হচ্ছে ড্যাম্পড ভাইব্রেশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে আমরা সলভ করে ফাইনাল রেজাল্টটা লিখব, কারণ সলিউশন অনেক লেন্দি এবং সেটা বিএসসি সিলেবাসে রয়েছে, তোমাদের নেই। ঠিক আছে, তাহলে এইটা মনে রাখো, এটা আমরা কি পেলাম, ডি টু এক্স ডিটি টু প্লাস বি বাই এম ডিএক্স ডিটি প্লাস কে বাই এম অফ এক্স ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই যে ড্যাম্পড ভাইব্রেশনের সংজ্ঞাটা। বলছে স্বাভাবিক কম্পাঙ্কে কম্পিত বস্তুর উপর বিভিন্ন শক্তিক্ষয়ী বল যদি ক্রিয়া করে, তাহলে তার কম্পন বিস্তার সময়ের সাথে সাথে হ্রাস পেতে থাকে। এই ধরনের কম্পনকে আমরা অবমন্দিত কম্পন বলবো। ক্লিয়ার? তাহলে এই যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা পেলাম, সেটাকে আমরা সলিউশনটা করব। তাহলে কি পেলাম, ডি টু এক্স ডিটি টু, এই ইকুয়েশনটা পরেও কাজে লাগবে, মনে রাখো, প্লাস বি বাই এম ডিএক্স ডিটি প্লাস কে বাই এম ইন্টু এক্স সমান 0। এটা তো তুমি চিনতেই পারছো, ওমেগা স্কোয়ার এক্স, এই পার্টটা তোমার নতুন এসছে, বি বাই এম ডিএক্স ডিটি। তাহলে একে সলিউশন যদি করি, এক্স সমান আমরা পাবো এ নট, যেটা অ্যাম্প্লিটিউড ইনিশিয়াল, ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই 2m সাইন ওমেগা ড্যাশ টি প্লাস ফাই। এটা হচ্ছে এর সলিউশন। দেখো, সাইন আসতে পারে, কসও আসতে পারে। ক্লিয়ার? আচ্ছা, ওমেগা ড্যাশ এর ভ্যালু কি, এর একটা ভ্যালু আছে, আমরা জানি শুধু ওমেগা সমান ছিল রুট ওভার কে বাই এম, সেটা তো থাকছেই, তার সাথে একটা টার্ম বিয়োগ হবে। কোন টার্মটা, এই যে বি বাই 2m আছে তার স্কোয়ার বিয়োগ হবে, অর্থাৎ বি স্কোয়ার বাই 4m স্কোয়ার। এটা হচ্ছে ওমেগা ড্যাশের ভ্যালু। তাহলে দেখতে পাচ্ছি যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির থেকে একটা টার্ম বাদ যাচ্ছে, সেটা হচ্ছে বি স্কোয়ার বাই 4m স্কোয়ার। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে ওমেগা ড্যাশ ছোট ন্যাচারাল ফ্রিকোয়েন্সির তুলনায়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি এখানে ড্যাম্পড ভাইব্রেশনে কমে যাচ্ছে। এবং এটাকে যদি সাজিয়ে লিখি, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা ড্যাশ টি প্লাস ফাই, এটা হচ্ছে আমার ইকুয়েশন, যেখানে এটাকে আমি এ না লিখে এ ড্যাশ লিখলাম। দেখতে পাচ্ছি এও ভ্যারি করছে, কারণ এই যে এ, এটা তো পুরোটা তো এ, এর মধ্যে দেখো ই টু দি পাওয়ারের টার্ম রয়েছে এবং টাইম রয়েছে। তাহলে টাইমের সাপেক্ষে এ দেখো কী হচ্ছে, এক্সপোনেনশিয়ালি হ্রাস পাচ্ছে, সূচকীয়ভাবে
অ্যাম্প্লিটিউড কমছে, তাহলে এ ড্যাশ যেটা অ্যাম্প্লিটিউড কার ড্যাম্পড ভাইব্রেশনে সেটা হচ্ছে এ নট ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই 2m, তাই না? তাহলে ড্যাম্পড ভাইব্রেশনে অ্যাম্প্লিটিউডও হ্রাস পাচ্ছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও হ্রাস পাচ্ছে, তাহলে এটাকে দোলকের কৌণিক কম্পাঙ্ক বলবো ওমেগা ড্যাশকে। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা দেখি, নেক্সট এবার বিভিন্ন কেস নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম কেস হচ্ছে আন্ডার ড্যাম্পড ভাইব্রেশন, নাম্বার 1 আন্ডার ড্যাম্পড ভাইব্রেশন। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ড্যাশ সমান আমরা কি পেলাম, রুট ওভার কে বাই এম তো ছিল, তা থেকে বিয়োগ যাচ্ছে কি বি স্কোয়ার বাই 4m²। ফার্স্ট কেস কি আন্ডার ড্যাম্পড, মানে ড্যাম্পিং খুব কম, আন্ডার মানে কি নিচে, তো ড্যাম্পিং খুবই কম রয়েছে, অর্থাৎ কি এই পুরো টার্মটা বোঝাচ্ছে যে ড্যাম্পিং আছে সিস্টেমে, ঠিক আছে, যেটা বিয়োগ হচ্ছে। তাহলে অর্থাৎ এই যে টার্মটা বি স্কোয়ার বাই 4m², এটা যদি নিয়ারলি ইকুয়াল টু 0 হয়, মানে বা বলতে পারো ড্যাম্পিং খুবই কম, যেটাকে আমরা নেগলেক্ট করতে পারি, তখন দেখবে ওমেগা ড্যাশের ভ্যালু চলে আসবে ডাইরেক্ট রুট ওভার কে বাই এম, অর্থাৎ যেটাই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা নটের সাথে সমান, প্রায় সমান, সমান নয় প্রায় সমান। অর্থাৎ এই আন্ডার ড্যাম্পড মোশন কিন্তু একটা পিরিয়ডিক মোশন, এটা একটা কি পিরিয়ডিক মোশন, যেখানে অ্যাম্প্লিটিউড এ ডিক্রিজ করছে, অ্যাম্প্লিটিউড কিন্তু ডিক্রিজ করছে। ওকে, আচ্ছা, তাহলে এই ড্যাম্পিংকে আমরা কিভাবে কমাতে পারি? দেখো এই পুরো টার্মটা কিভাবে কমবে বলো তো, হয় বিকে কমাও নয় মাসকে বাড়াও, তাই না? তাহলে এমকে বাড়াতে পারি বা বি যে কনস্ট্যান্ট সেটাকে কমাতে পারি, তাহলেই ওভারঅল টার্মটা কমে যাবে। তাহলে এমকে বাড়াতে বলছি, তার মানে কি, ধরো একটা সরল দোলক আছে, সে দুলছে, তাহলে এই যে মাস সেটাকে ভারী করতে হবে, যা ঝুলিয়েছি সেটাকে যদি ভারী ঝোলাই, তাহলে এই যে অসিলেশন সেটা অনেকক্ষণ টিকবে। যদি তুমি লোহার পিণ্ড নাও, তাহলে অসিলেশনটা ধরো ফ্রিকোয়েন্সি তো ধরো 10 বার হচ্ছে, কিন্তু যদি তুমি লোহা নাও, কিন্তু তার বদলে যদি তুমি উড বা কাঠ নাও, সেক্ষেত্রে দেখবে 5 বার দুলে থেমে গেল। অর্থাৎ আমার উদ্দেশ্য মাসকে, যে ববটা ঝুলছে তাকে বাড়িয়ে দেওয়া, তাহলে অসিলেশনটা অনেকক্ষণ স্থায়ী হবে, মানে টেন্স টু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হবে না, কিন্তু ন্যাচারাল ফ্রিকোয়েন্সির দিকে যাবে। এই ধরনের মোশনকে আমরা বলি আন্ডার ড্যাম্পড ভাইব্রেশন, যেখানে ড্যাম্পিংটা কম। 2 নম্বর দেখো পয়েন্ট, ক্রিটিক্যাল ড্যাম্পিং ভাইব্রেশন। আচ্ছা, এর এক্সাম্পলগুলো কী কী? বাস্তবে এইমাত্র যা যা বললাম, যে সিম্পল পেন্ডুলাম দুলছে, স্প্রিং মাস সিস্টেম দুলছে আমাদের বাতাসে, সেগুলো সবই হচ্ছে আন্ডার ড্যাম্পড ভাইব্রেশন, মানে কিছুক্ষণ পর ড্যাম্পিংটা থেমে যাবে। যেমন স্প্রিং মাস সিস্টেম, ঠিক আছে, প্রথমবার যদি এতটা দোলে, দ্বিতীয়বার এইরকম, তৃতীয়বার আরেকটু কম, চতুর্থবার এইরকম, এরকম করতে করতে পুরো থেমে যাবে। এটাই হচ্ছে আন্ডার ড্যাম্পড ভাইব্রেশন। নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং। ক্রিটিক্যাল ড্যাম্পিং কি? এই যে ওমেগা ড্যাশ সমান কি পেলাম, রুট ওভার কে বাই এম মাইনাস বি স্কোয়ার আপন 4m²। যদি ইফ কে আপন এম ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4m² হয়ে যায়, তখন কিন্তু ওমেগা ড্যাশটা কি হয়ে যাবে, 0। তখন শুধুমাত্র এক্স সমান পড়ে থাকবে a0 ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই 2m, কারণ সাইন 0 0 হয়ে যাবে এই টার্মটা পুরো, তাই না? তখন ডিসপ্লেসমেন্ট শুধুমাত্র এইটুকু টার্মটা পড়ে থাকবে। তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাম্প্লিটিউড এক্সপোনেনশিয়ালি হ্রাস করবে এবং ফ্রিকোয়েন্সি 0, ওমেগা 0 মানে কি, এনও 0, ফ্রিকোয়েন্সিও 0। ফ্রিকোয়েন্সি 0 মানে আদৌ দুলবে না। অর্থাৎ কেসটা কি হলো ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ে? ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ে একটা তুমি সরল দোলককে যদি দুলিয়ে দাও, সে এইখান থেকে এসে, এটা তো তার মেন পজিশন, এখান থেকে আসবে, এসে জাস্ট থেমে যাবে, সাম্য অবস্থা ক্রস করে এই দিকে কোনোভাবেই সে আসবে না। তাহলে এই ধরনের মোশন কিন্তু পিরিয়ডিক নয়, যেটাকে আমরা বলি এ পিরিয়ডিক মোশন, কারণ সে শর্টেস্ট টাইমে, টি হচ্ছে শর্টেস্ট, তাহলে সে শর্টেস্ট টাইমে
প্রান্ত বিন্দু থেকে মূল বিন্দুতে চলে আসবে এবং এসেই থেমে যাবে। এটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল ড্যাম্পিং কেস। ঠিক এটাকে যদি তুমি সলভ করো পাবে বি সমান mm কেটে গিয়ে 2 টাইমস অফ √/km। তার মানে এই কন্ডিশন যদি মেনে চলে তাহলে ক্রিটিক্যাল ড্যাম্পিং হবে। আচ্ছা, এর ইউজ কোথায় আমরা দেখতে পাই? ধরো গাড়িতে যে দরজাগুলো লাগানো থাকে, আমি দরজাটা খোলা আছে, দরজাটাকে লাগাতে চাই, জোরে লাগালাম, আমার দরকার দরজাটা সঙ্গে সঙ্গে লেগে যাওয়া, ঠিক যেন বাউন্স ব্যাক হয়ে আবার না খুলে যায়। ফ্রিজের দরজা মনে করতে পারো, ফ্রিজের দরজাটা তুমি দিয়ে দিলে জোর করে, সঙ্গে সঙ্গে এঁটে গেল, যেন বাউন্স ব্যাক না হয়। তাহলে ওইখানে যে সিস্টেম অ্যাপ্লাই করা হচ্ছে সেটাকে হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং সিস্টেম। শর্টেজ সময়ে সাম্য অবস্থায় এসে রুকে যাবে বা থেমে যাবে। বোঝা গেল? ডোর ক্লোজার যেটাকে বলা হয়, ডোর ক্লোজার সিস্টেম, দরজার সাথে দেখবে লাগানো থাকে। এটা ধরো দরজা, এইখানে এরকম একটা দেওয়ালের সাথে সিস্টেম লাগানো থাকে, দরজাটা তুমি খুললে সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে যাবে এবং বাউন্স ব্যাক করে আবার খুলে যাবে না। এই ডোর ক্লোজারে কিন্তু ক্রিটিক্যাল ড্যাম্পিং সিস্টেমের অ্যাপ্লাই করা হয়। বোঝা গেছে? নেক্সট হচ্ছে ওভার ড্যাম্পড ভাইব্রেশন। নাম শুনেই বুঝতে পারছো ওভার, সব কিছু কী হচ্ছে ওভার, ড্যাম্পিংটা ওভার, মানে ওই যে বিয়ের টার্মটা ছিল ওইটা সব থেকে বেশি। তখন কী হবে দেখো, পার্টিকেল এখানে কিছু ডেরিভেশন করার নেই, এক্সট্রিম পজিশানে রয়েছে, পার্টিকেল আস্তে 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 আসবে মেন পজিশানে, এসে থেমে যাবে, এদিকে আর যাবে না। অর্থাৎ এটা একটাও এপিরিয়ডিক মোশনের বা ভাইব্রেশনের এক্সাম্পল। তাহলে বলবে স্যার দুটোর মধ্যে পার্থক্য কী? ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ে কী হয়েছিল, শর্টেস্ট টাইমে ফিরে আসছিল, কিন্তু ওভার ড্যাম্পে টাইমটা বেশি লাগবে। মানে ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ে যদি 10 সেকেন্ডে সে ফিরে আসে, এখানে 20 সেকেন্ডে সে ফিরে আসবে। এটাই হচ্ছে ওভার ড্যাম্পের এক্সাম্পল। স্যার এখানে এক্সাম্পল দিন একটা, তুমি একটা সরল দোলককে দোলালে, এটা লিকুইডের মধ্যে যে লিকুইডের ডেনসিটি খুবই বেশি, কার হতে পারে বলো তো? হানি। এর ভিসকোসিটি খুবই বেশি, তাই না, সান্দ্রতা খুবই বেশি। এখানে যদি একে দোলাও, এই প্রান্তবিন্দু থেকে ছেড়ে দেবে, আস্তে আস্তে নাপতে 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 সাম্য অবস্থায় স্থির হয়ে যাবে, অর্থাৎ টাইমটাই বেশি লাগবে। এটাই হচ্ছে ওভার ড্যাম্পড ভাইব্রেশনের এক্সাম্পল। এবার তিনটের গ্রাফকে আমি তোমাকে একসাথে বোঝাচ্ছি। প্রথম হচ্ছে আন্ডার ড্যাম্পড। তাহলে আন্ডার ড্যাম্পড হচ্ছে একমাত্র অসিলেটর পিরিয়ডিক মোশন, বাকিগুলো অ্যাপিরিয়ডিক। দেখো আন্ডার ড্যাম্পডের গ্রাফটাই একমাত্র এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের নিচে আসবে, মানে 4th কোয়াড্রেন্টে আসবে। এই যে ব্লু কার্ভটা দেখো, x0 থেকে যাত্রা শুরু করেছে, এটা মনে করো তার প্রান্তবিন্দু। তো যাত্রা শুরু করলো, দেখো অ্যাম্প্লিটিউড এবার কমতে থাকছে কমতে থাকছে, কমতে 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 দেখো 0 হয়ে গেল। এটা হচ্ছে আন্ডার ড্যাম্পড। 2 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্প, যেটা সবুজ গ্রাফ। ক্রিটিক্যাল ড্যাম্পিং নাপছে 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 0। এটা হচ্ছে ওভার ড্যাম্পড, উপরে আছে, ওভার ড্যাম্পটা উপরে থাকবে। এরা কখনোই 4th কোয়াড্রেন্টে আসবে না, মানে এক্সকে ক্রস করবে না। তো ওভার ড্যাম্পটা দেখো টাইমটা বেশি লাগছে এবং এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, যেহেতু a0 e⁻bt/2m এই ফাংশনটা রয়েছে। এটা হচ্ছে প্রান্তবিন্দু থেকে যদি যাত্রা করে। এছাড়াও যদি এটা প্রান্তবিন্দু ছাড়া যদি তোমার মূলবিন্দু থেকে যাত্রা শুরু করে, তখন গ্রাফটা কী হবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আন্ডার ড্যাম্প তো বুঝতে পেরে গেছো যে এটা অসিলেট করবে, এরম উঠবে, এরম এবার অ্যাম্প্লিটিউড কমতে 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 0। এটা হচ্ছে আন্ডার ড্যাম্পড। এবার ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ের গ্রাফটা দেখো, মূলবিন্দু থেকে যাত্রা শুরু করলো, পিকে পৌঁছালো, মানে এক্সট্রিম পয়েন্টে গেল, একটা নির্দিষ্ট সময় পর আবার মেন পজিশনে ফিরে এলো। তাহলে এখানে একটা টাইম লাগবে, এটা টি, আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স। এটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ের গ্রাফ। আর আরেকটা গ্রাফ আমরা আনছি, যেটা হচ্ছে অতি অবমন্দন বা ওভার ড্যাম্পড। এটা যাবে, পিকটা একটু দূরে অর্জন করবে, করে আবার মেন পজিশনে ফিরে আসবে, কিন্তু অনেকটা দূরে, টাইমটা বেশি লাগবে। দেখো এর t1 টাইম আর এটা লাগছে t2 টাইম। ক্লিয়ার হয়েছে গ্রাফগুলো? এবং পিক এরও কিছু দূরে, মানে পিক মানে কি এক্সট্রিম পজিশন অনেক দূরে গিয়ে পৌঁছাচ্ছে, আর ফিরে আসছেও দূরে। তাহলে এই হচ্ছে কার্ভ। এই দুটো কার্ভ হচ্ছে অ্যাপিরিয়ডিক, পর্যাবৃত্ত নয়, কিন্তু আন্ডার ড্যাম্পড হচ্ছে পর্যাবৃত্ত।
নেক্সট একটা ডিক্রিমেন্ট, অ্যাম্পলিটিউড যে ড্যাম্পড ভাইব্রেশনে ডিক্রিমেন্ট হচ্ছে সেটা একটু বুঝে নাও। দেখো A0টা কী বোঝাচ্ছে? A0 হচ্ছে আনড্যাম্পড, মানে কোনো রকম যদি ড্যাম্পিং না থাকে তার অ্যাম্পলিটিউড হচ্ছে A0, মানে ড্যাম্পিং না থাকলে বস্তুটা A0 পর্যন্ত উঠতে পারে। এবং ড্যাম্পিং থাকার জন্য দেখো বস্তুটা মূলবিন্দু থেকে যাত্রা শুরু করলো, করে A0তে না গিয়ে, যেহেতু ড্যাম্পিং বাধাজনিত ফোর্স রয়েছে তাই A1 পর্যন্ত উঠলো, এই এলো এলো এলো, এতটা একটা কমপ্লিট সাইকেল হলো, একটা পূর্ণ কম্পন। এরপর আবার যাত্রা শুরু করলো, দেখো ওই A1 পর্যন্ত আর উঠলো না, কতটা A2 পর্যন্ত উঠলো, কম। আবার একটা কমপ্লিট সাইকেল এখানে কমপ্লিট হলো, তারপরে দেখো A3 আরও কম, এখানে কমপ্লিট হলো, A4 কমপ্লিট হলো, A5, এইভাবে চলতে থাকবে। এবং এই যে ডিক্রিমেন্ট বা হ্রাস সেটা সমহারে চলতে থাকে। কীরকম? এবং এর যে ফর্মুলা মেনে চলে, অঙ্ক করার জন্য কাজে লাগবে, সেটা হচ্ছে A1 আপন A2 সমান A2 বাই A3 সমান A3 বাই A4। এইভাবে সে ডিক্রিমেন্ট শো করবে। A0-র এখানে কোনো রোল নেই, ওটা আনড্যাম্পড কন্ডিশনের A0, যেহেতু ড্যাম্পিং আছে তাই A1 পর্যন্ত সে শো করলো। বোঝা গেছে? নেক্সট আসছি, এরও 10টা বৈশিষ্ট্য দেখে নিই ড্যাম্পড ভাইব্রেশনে। দেখো 1 নম্বর পয়েন্ট বলেই দিয়েছে যে অ্যাম্পলিটিউড কন্টিনিউয়াসলি কী হচ্ছে? ডিক্রিজ হচ্ছে ডিউ টু ড্যাম্পিং, সাচ অ্যাজ ফ্রিকশান হতে পারে, এয়ার রেজিস্ট্যান্স, ঠিক আছে। মেকানিক্যাল এনার্জি কন্টিনিউয়াসলি লস্ট হবে, এবং পরেই আমরা কীভাবে মানে এই যে হ্রাসের হার সেটা আমরা দেখব। এনার্জি লস হচ্ছে কারণ অ্যাম্পলিটিউড লস্ট হচ্ছে। নেক্সট, অসিলেশন গ্র্যাজুয়ালি ডাই আউট, মানে ওই যে ফ্রিকোয়েন্সি গ্র্যাজুয়ালি শূন্য হয়ে যাচ্ছে, ফাইনালি বডি রেস্টে বা স্থির হয়ে যাচ্ছে। ফ্রিকোয়েন্সি অফ ড্যাম্পড ভাইব্রেশন ইন স্লাইটলি লেস দ্যান ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি FN হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির থেকে ড্যাম্পড ফ্রিকোয়েন্সি সামান্য কম, ওই যে ওমেগা দিয়ে দেখালাম ওই একই কেস, F দিয়ে দেখানো হয়েছে। তাহলে ফ্রিকোয়েন্সি যদি কম হয়, ড্যাম্পড ফ্রিকোয়েন্সি যদি কম হয়, তাহলে ড্যাম্পড টাইম পিরিয়ড বাড়বে, যেহেতু ইনভার্স রিলেশন রয়েছে, তো ড্যাম্পড টাইম পিরিয়ড কী হচ্ছে? ন্যাচারালের থেকে বেশি। আচ্ছা, ড্যাম্পিং ফোর্স যেহেতু কাজ করছে সেটা অপোজ করবে কি? ডাইরেকশান অফ মোশনকে, মানে ভেলোসিটি যদি ডান দিকে বস্তুর ডাইরেকশান হয় তাহলে ড্যাম্পিং ফোর্স যেটা ডিসিপেটিভ ফোর্স নামে পরিচিত, সে বাঁদিকে অ্যাক্ট করবে এবং ডাইরেক্টলি প্রপোর্শনাল ভেলোসিটির সাথে। এখানেও কোনো রকম এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স প্রয়োজন পড়ছে না ড্যাম্পড ভাইব্রেশনকে মেনটেন করার জন্য। আর এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় মেনটেন করার জন্য, তখন সেটা হবে ফোর্সড ভাইব্রেশন, যেটা নেক্সট লেকচারে আমরা দেখব। নেক্সট 9, অ্যাম্পলিটিউড অবশ্যই এক্সপোনেনশিয়ালি বা সূচকীয় হারে কী হচ্ছে? কমছে, যেহেতু এখানে মাইনাস আছে, e⁻⁻ আছে BT/2m, ঠিক। ড্যাম্পড ভাইব্রেশন আর কমন ইন প্র্যাকটিক্যাল সিস্টেম, মানে আমরা বাস্তবে যা সিস্টেম দেখতে পাই সবই ড্যাম্পড ভাইব্রেশন, কোনোটা আইডিয়াল কেস নয়। গাড়ির সাসপেনশনেও কিন্তু তোমার ক্রিটিক্যাল ড্যাম্পিং বা ওভার ড্যাম্পিং কেসগুলো ব্যবহার করা হয়। গাড়ি যখন গর্তে পড়ে, গাড়িটা দেখবে কি হয়, এইভাবে আন্দোলন হয়, যে সাসপেনশন সিস্টেম সে ওই এনার্জিটাকে অ্যাবজর্ব করে নেয়, অর্থাৎ গাড়িটাকে স্টেবল পজিশনের সঙ্গে সঙ্গে ফিরিয়ে আনে। যদি এই কন্ডিশন না থাকতো তাহলে গাড়িটা উপর নিচে হতেই থাকতো, ব্যালেন্স হারিয়ে ফেলতো। নেক্সট আমরা দুটো পার্থক্য দেখে নিই, ন্যাচারাল ভাইব্রেশন আর ড্যাম্পড ভাইব্রেশন, অবমন্দিত আর স্বাভাবিক। তাহলে ন্যাচারাল ভাইব্রেশনে শুধুমাত্র কিন্তু কি কাজ করে? রেস্টোরিং ফোর্স, একটাই বল, আর এখানে রেস্টোরিং ফোর্স ছাড়াও বাধাদানকারী বল বা রেজিস্টিভ ফোর্সও থাকে। এখানে টোটাল এনার্জি কনজার্ভ থাকে, এখানে শক্তি ক্ষয় হয়ে যায়। এখানে বিস্তার বা অ্যাম্পলিটিউড কনস্ট্যান্ট, এখানে অ্যাম্পলিটিউড সূচকীয় হারে কমতে থাকে। যেহেতু স্বাভাবিক কম্পনে কোনো বাধাজনিত বল নেই, তার এটা শুরু হলে অনন্তকাল চলতেই থাকবে, কিন্তু এটা শুরু হওয়ার পরই কিছুক্ষণ পরই থেমে যাবে। বাস্তবে আমরা তাই দেখি। এবার ড্যাম্পড অসিলেশনের এনার্জি দেখব যে আমরা জানি যে যেহেতু অ্যাম্পলিটিউড কমছে এক্সপোনেনশিয়াল, তাই এনার্জিও এক্সপোনেনশিয়ালি কমবে। তাহলে আমরা বার করব যে DE/dt, অর্থাৎ কোন রেটে এনার্জি লস হচ্ছে সেই রেটটা আমরা দেখব। যদি এনার্জি লস না হতো তাহলে DE/dt 0 আসতো, বুঝতে পেরেছ? ওকে, কিছু একটা ভ্যালু বেরোবে তাহলে। এনার্জির টোটাল এনার্জি ফর্মুলা কি? E = 12 mv², যেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 12 kx²। জাস্ট
ডিইডিটি করো, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এখানে 2 হাফ কেটে যাবে, চলে আসবে এম ভি ডিভিডিটি প্লাস এখানেও কেটে যাবে কে এক্স ডিএক্স ডিটি। এবার ডিভিডিটি সমান হচ্ছে অ্যাক্সেলারেশন, তাহলে মাস ইন্টু ভি ভেলোসিটি ইন্টু অ্যাক্সেলারেশন প্লাস কে ইন্টু এক্স ডিএক্স ডিটি হচ্ছে ভেলোসিটি। এটা হচ্ছে ডিই ডিটির ভ্যালু। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, ভেলোসিটিকে কমন নাও, এখানে পেয়ে যাচ্ছি মাস ইন্টু অ্যাক্সেলারেশন প্লাস কেভি। এটা হচ্ছে একটা ইকুয়েশন নাম্বার দাও। এবার আমরা যে ডিফারেন্সিয়াল সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়েছি সেটা একবার লিখছি। কি পেয়েছিলাম? d2x dt2 প্লাস বি বাই এম ডিএক্স ডিটি প্লাস কে বাই এম ইন্টু এক্স, এটা সমান 0। ঠিক, তাহলে এক্ষেত্রে ভ্যালুগুলো যদি বসাই d2x dt2 মানে ডিফারেন্সিয়েশন দুবার করছি, তাই না, এবং এমটাকে গুণ করে দিচ্ছি, তাহলে এম এ প্লাস বিভি প্লাস এটা ছিল ওমেগা, ওমেগা না লিখবো না, এম দিয়ে যেহেতু গুণ করে দিয়েছি, তাহলে কে এক্স ইজ ইকাল টু 0। তাহলে এই ভ্যালুটা আমার আনতে হবে এম এ প্লাস কে ভি, এম এ ভি তো কমন নিয়েছি, তাহলে এখানে কে এক্স পড়ে থাকবে। ওকে, তাহলে এম এ প্লাস কে এক্স, তাহলে কী হবে মাইনাস বিভি, তাহলে সমান ভি ইন্টু মাইনাস এর ভ্যালু মাইনাস ভিভি, তাহলে বি ভি স্কোয়ার। তাহলে ডিই ডিটি সমান পাচ্ছে কি একটা ভ্যালু এবং নেগেটিভ শো করছে, এনার্জি লস হচ্ছে, কমতে থাকছে, ড্যাম্পিং কোএফিশিয়েন্ট রয়েছে আর ভেলোসিটি স্কোয়ার রয়েছে। তাহলে অবশ্যই এখানে এনার্জি কনজার্ভ থাকছে না ড্যাম্পড অসিলেশনে, বোঝা গেছে? এবং এনার্জি সুষম হারে কিন্তু শক্তি ক্ষয় হয় না, সুষম হয় না। ওকে, তো নেক্সট দিন আমরা ফোর্সড ভাইব্রেশন এবং রেজোনেন্স নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ লেকচারটা অ্যাটেন্ড করার জন্য।